শুক্রবার মানেই গল্পবার। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। প্রেত লৌকিক অলৌকিক জগতের গল্প কথা। নমস্কার, প্রেতলৌকিক চ্যানেলের আরও একটি গল্পের আসরে আমি শুভ আপনাকে স্বাগত জানাই। আজ আমাদের তরফ থেকে আপনাদের জন্য বিশেষ নিবেদন শ্রদ্ধেয় ব্রিটিশ সাহিত্যিক মোরা গ্রিয়ারের কলমে দ্য গেটস ওয়্যার লকড। মানুষের জীবনে এমন কিছু রহস্য থাকে যার ব্যাখ্যা খুঁজতে গিয়ে যুক্তি বারবার ব্যর্থ হয়। কখনো পুরনো বাড়ির বন্ধ দরজা, কখনো বহুদিনের চাপা অপরাধবোধ, আবার কখনো অতীতের অন্ধকার স্মৃতি। এসবই একসময় জন্ম দেয় অজানা আতঙ্কের। আর সেই আতঙ্ক যখন নিঃশব্দে বাস্তবের ভেতরে প্রবেশ করে, তখন শুরু হয় এক শীতল অস্বস্তিকর অভিজ্ঞতা। বিংশ শতাব্দীর ভৌতিক সাহিত্যে মোরা গ্রিয়ার এক স্বতন্ত্র নাম। তাঁর গল্পগুলির প্রধান বৈশিষ্ট্য হল ধীরগতিতে গড়ে ওঠা রহস্য, মনস্তাত্ত্বিক অস্বস্তি এবং এক অদৃশ্য আতঙ্কের আবহ, যা গল্পের শেষ পৃষ্ঠাতেও পাঠকের মন ছাড়তে চায় না। তিনি কখনো হঠাৎ চমকে দেওয়ার চেষ্টা করেন না, বরং পরিচিত বাস্তবতার মধ্যেই এমন কিছু সূক্ষ্ম অস্বাভাবিকতার ইঙ্গিত ছড়িয়ে দেন যা ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। নির্জন প্রাসাদ, বহুদিনের পরিত্যক্ত বাগান, কুয়াশায় ঢাকা পথ কিংবা অতীতের কোনো বিস্তৃত ঘটনা, এইসব উপাদান তাঁর গল্পে বারবার ফিরে আসে। তাঁর কলমে স্থান ও পরিবেশ যেন জীবন্ত হয়ে ওঠে, আর সেই পরিবেশের মধ্যেই লুকিয়ে থাকে অদেখা কোনো উপস্থিতির আভাস। আজকের আমাদের ভৌতিক গল্পটি নেওয়া হয়েছে নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত দেশ বিদেশের ভূতের গল্প গ্রন্থটি থেকে। শুনতে থাকুন মোরা গ্রিয়ারের রোমহর্ষক কাহিনী এবং প্রেত লৌকিকের পরিবেশনায় দ্য গেটস ওয়্যার লকড। প্রিয় এলিন ও রব্বি, তোমাদের চিঠি আমি পেয়েছি, আর তোমরা এমন চমৎকার একটা চাকরি পেয়েছো সেটা জানতে পেরে আমি যার পর নাই খুশি হয়েছি। তবে বেশ হিংসাও হচ্ছে। একটা সুপ্রাচীন দুর্গের ভিতর বাস করা, তার উপর রহস্যময় ভৌতিক পরিবেশ আর গা ছমছমে একটা অনুভূতি, এসব তো একটা অদ্ভুত অভিজ্ঞতা, তাই না? যদিও তোমরা দুজন তো কোনো কালেই সেসব বিশ্বাস টিশ্বাস করনি, তবে আমি তোমাদের এই লোভনীয় অনুরোধটি অবশ্যই রাখবার চেষ্টা করব। এইরকম একটা দুর্গে কয়েকটা দিন রাত কাটানোর সুযোগকে কেউ ছাড়ে নাকি? যেহেতু ফ্রেজার পরিবারের সকলে 29 তারিখ ছুটিতে যাচ্ছেন, অতএব আমিও ওই দিন বিকেলের মধ্যেই তোমাদের ওইখানে পৌঁছে যাব। তোমাদের পাঠানো মানচিত্র দেখে তো মনে হচ্ছে পথটা বেশ গোল মেলে, তবে আমি ঠিক চিনে নিতে পারবো। ভালোবাসা রইল। ইতি তোমাদেরই জ্যানেট। আমার গ্লাসগো ছাড়ার সপ্তাহখানিক আগে এই চিঠিটা ডাকে দেওয়া হয়েছিল। সেই চিঠির ডাকেই এখন ছুটে চলেছি উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকার অরণ্যভূমির উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত রব্বির আঁকা মানচিত্র অনুযায়ী চলবার সত্ত্বেও একসময় আমি পথ হারালাম। ধীরে ধীরে ঘনিয়ে এলো অন্ধকার। একমুখী পথের দুই ধার ঘন গাছপালায় ঢাকা। আমার গাড়ির হেডলাইটও সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। রাতে আবার আমার দেখতে অসুবিধা হয়, তাই পথ হারিয়ে ফেলবার ভয়ে আমি পথের পাশে গাড়িটা থামালাম। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে চোখে পড়ল দুর্গটা। যাক, তাহলে সঠিক পথেই এসেছি।
এতকাল কল্পনায় যে দুর্গের ছবি এঁকেছিলাম এটা যেন ঠিক তাই, একটা সত্যিকারের রূপকথার মহল। অনেক উঁচুতেই তার বুরুজ, ছাদের মাথা ছুঁয়েছে গোধূলির শেষ রক্তাভ আলো। দুর্গের ঠিক পেছনে একটা খাড়া পাহাড় উপরে উঠে গেছে, ফলে দুর্গের উচ্চতাও আনুমানিক অনেকটা বৃদ্ধি পেয়েছে। কেন জানি না সেদিকে তাকিয়ে আমার শরীরে যেন একটা ছোটোখাটো শিহরণ বয়ে গেল। হঠাৎ লক্ষ্য করলাম বুরুজের জানলার ভিতরে একটা ম্লান হরিদ্রাভ আলো জ্বলে উঠল। বুঝলাম ওইটি নিশ্চয়ই এলিন ও রাব্বির থাকার জায়গা। একটা ছায়া মূর্তিকে দেখলাম সেই জানলার পাশ দিয়ে চলে যেতে। পর মুহূর্তে সে আবার ফিরে এলো। এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকার পর মূর্তি ও আলো দুই অদৃশ্য হয়ে গেল। আমি হেঁকে বললাম, হেই, এখন শুয়ে পড়ো না এলেন। যদিও আমার সেই হাঁক ডাক তার কানে পৌঁছলো কি না সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। পুনরায় গাড়ি চালিয়ে আঁকা বাঁকা ছোট পথটা ধরে অনুমান মতো ধীরে ধীরে এগিয়ে চললাম। অবশেষে চোখে পড়ল দুর্গর সদর ফটকখানি। সেটা খোলা, তা দেখে বেশ খুশি হলাম। 15 ফুট উঁচু 12 ফুট চওড়া সেই ফটক ভারী বাঁকানো লোহার তৈরি আর গ্রানাইট পাথরের প্রাচীরের সঙ্গে বড় বড় হুক দিয়ে আটকানো। আমার হেডলাইটের আলোয় সেটা চকচক করছিল। গাড়ি চালিয়ে ফটকটা পার হয়ে চিৎকার করে ডাকলাম, এলেন এলেন, কিন্তু কোনো জবাব এলো না, কিংবা কোনো আলো আর জ্বলল না। মোটে তখন রাত 10টা বাজে। এখন তো শুয়ে পড়বার সময় হয়নি। আবার জোরে চিৎকার করে ডাকলাম, এলেন এলেন, না, কেউ কোথাও নেই। এরই মধ্যে সব ঘুমিয়ে পড়েছে। বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলাম। এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখলাম দুর্গের বড় বড় দরজাগুলো সবই যথারীতি বন্ধ। এমনকি রাব্বি তার চিঠিতে স্টাফ কোয়ার্টারে যাওয়ার জন্য যে ছোট দরজাটার কথা লিখেছিল সেটা পর্যন্ত বন্ধ। অতঃপর উঠোনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। টর্চের আলো ফেলে অনেক হাঁক ডাক করলাম, এলেন এলেন। হঠাৎই একটা লম্বা জানলার উপর আলো পড়তেই ভিতরে যেন কাউকে চলাফেরা করতে দেখলাম। তবে আলোটা একটা জায়গায় স্থিরভাবে ফেলতেই বুঝলাম সেটা একটা লম্বা প্রস্তর মূর্তি মাত্র। জানলার ভিতর থেকে সেটি যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ আমার খুব কাছে শুনতে পেলাম, আর ঘটনার আকস্মিকতায় হাতের টর্চটা পুড়ে গিয়ে নিভে গেল। সেটাকে হাতড়াতে শুরু করতেই গাড়িটা থেমে গেল। তার হেডলাইটের আলো বাঁকানো লোহার ফটকের ভিতর দিয়ে সোজা আমার উপর এসে পড়ল। দেখলাম গাড়ি থেকে একটা মানুষ বেরিয়ে এসে ফটকের বড় তালাটা খুলল। তারপর ফটকটাকে সম্পূর্ণ খুলে গাড়ির দিকে পা বাড়াতেই একটা নারী কণ্ঠ বলে উঠল, রাব্বি, উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে। অতঃপর গাড়িটা ভিতরে ঢুকে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো, আর রাব্বি ও এলেন দুজনেই গাড়ি থেকে নামলো। জানেট, তুমি 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 এখানে কি করছো? আচ্ছা, এই হলো তোমাদের পাহাড়ি অভ্যর্থনা। ও, আমি সেভাবে কথাটা বলিনি। তুমি তো ভালো করেই জানো তোমাকে দেখলে আমরা কত খুশি হই। কিন্তু আমরা কোথায় আছি সে খবর তুমি পেলে কোথায়? তোমাকে চিঠি লেখার কথা আমরা ভাবছিলাম বটে, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে আজকের আগে কিছুতেই সময় করে উঠতে পারিনি। আমি বাধা দিয়ে বললাম, তাহলে হয়তো অন্য কেউ লিখেছে সেটি, আর সেখানে স্বাক্ষর করেছে এলিন আর রাব্বির নামে। কি বললে? রব্বি বলল। আমি তিক্ত স্বরে বললাম, তোমাদের চিঠির কথা বলছি, যে চিঠিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, তোমাকে আমরা একটা চিঠি লিখেছি জানেট, কিন্তু সেটা তো আজই সন্ধেবেলাতে। রাতে গ্রামে গিয়ে সেটা ডাকের বাক্সে ফেলে এলাম এখন। যাই হোক, তুমি যে এসে গেছো তাতে আমরা ভীষণ খুশি। রাব্বি বলে উঠল, আলোচনাটা ভেতরে নিয়ে করলে ভালো হয় না? এখানে ঠান্ডায় জমে যাচ্ছি।
তাছাড়া জ্যানেট এতটা পথ পেরিয়ে এসেছে। এলেন, তুমি গিয়ে বরং কফিটা বানাও, আমি বরং গাড়িটা তুলে ফটকে তালাটা লাগিয়ে 1 মিনিটের মধ্যেই আসছি। এই বলে রাব্বি আমার গাড়ির পাশ কাটিয়ে যেতে গিয়ে একবার থমকে দাঁড়ালো। পর মুহূর্তে আমার দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তুমি ভেতরে ঢুকলে কেমন করে জ্যানেট? দ্য গেটস ওয়ার লকড, রাইট? ফটকটা তো খোলাই ছিল, আমি গাড়ি চালিয়ে ভেতরে চলে এলাম। উপস্থিত পরস্পরের দৃষ্টি বিনিময় হলো। এক মুহূর্ত আমরা তিনজনই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। বললাম, ঠিক, আমি তো তোমাদের ফটক খুলতে দেখলাম। আমি হয়তো তাহলে অন্য কোনো ফটক দিয়ে ঢুকেছি। একমাত্র এই ফটক দিয়েই একটা গাড়ি ঢুকতে পারে, এমনকি যে লাল রঙের বড় গাড়িটাও তুমি চালিয়ে এনেছো সেই গাড়িটাও। ছাড়ো, এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকলে তো এই সমস্যার সমাধান হবে না। কফি চাই গো 1 কাপ। তাড়াতাড়ি কফি নিয়ে এসো। এলেন ও আমি তড়িঘড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। দেওয়ালে অসংখ্য অয়েল পেন্টিং এবং পুরনো ধুলিমাখা ট্রফি হেড ঝোলানো। সেদিকে তাকিয়ে বললাম, এবাড়ির অন্য সব লোকই মনে হয় বদ্ধ কালা, আর না হয় রাতে দরজার কাছে আসতে ভয় পায়। তাহলে এত জোর হর্নের আওয়াজ, আমার এই বিভৎস গলায় চিৎকার, কারুর না কারুর তো শুনতে পাওয়ার কথা। এলেন মুচকি হেসে বলল, আমরা ছাড়া আর কেউ এখানে নেই, সবাই রোমের বাড়িতে চলে গেছে। তাহলে বুড়োজের আলোটা কে জ্বালালো? আলো? বুড়ো যে? এসব তোমার কল্পনা মাত্র। ছোট থেকেই তোমাকে চিনি, ভয় পাওয়ার মতো কিছু না থাকলেও তুমি কল্পনায় একটা কিছু আবিষ্কার করে ফেলো। যাই হোক, এসো, এদিকে এসো। সে একটা দরজা খুলে সুইচ টিপল। দেখলাম একটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। সেখানে ইলেকট্রিক স্টোভটার উপরে একটা বড় কেটলিতে জল ফুটছে। হাত বাড়িয়ে পেয়ালা ও চামচের টুংটাং শব্দ তুলে এলেন বলল, বাইরে যাবার আগে আমরা কেটলিটা স্টোভের ওপরে চাপিয়ে রেখে যাই, অনেকটা সময় এতে বাঁচে। তুমি তো জানো কফির জন্য রাব্বি কেমন করে, 2 মিনিটের মধ্যেই তার কফি চাই। রান্নাঘরটা যেমন সুন্দর তেমনই বড়, তাই না? হোয়াইট? হ্যাঁ? আমি চোখ তুলে তাকালাম। কি বললে? আরে কফির কথা বলছি, ব্ল্যাক না হোয়াইট। প্রসঙ্গ পাল্টে কথা বলা ইরেনের অনেক দিনের স্বভাব। ও হোয়াইট। কফিটা খেতে খেতে আবার বললাম, কিন্তু ঘরে তো একটা আলো ছিল, আর তোমাদের একটা চিঠিও আমি পেয়েছি, না হলে আমি এলাম কি করে? বুঝতে পারছি না, তবে আজকের আগে কোনো চিঠি আমরা লিখিনি। কি রাব্বি, আমি ঠিক বলছি তো? রব্বি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আমি জানি আমরা কোনো চিঠি লিখিনি, ব্যাপারটা আমার কাছে রহস্যময় ঠেকছে জ্যানেট। আমি বললাম, চিঠি পেয়ে আমি সেটারই তো উত্তর দিয়েছি রে বাবা। সে চিঠি আদৌ এখানে পৌঁছয়নি। এ কথায় খুবই হতাশ হলাম। মনে মনে ঠিক করলাম পরদিন সকালেই গাড়ি চালিয়ে গ্লাসগোতে ফিরে যাব। কিন্তু এলেনকে যখন আমার রাতের জন্য থাকার একটা ব্যবস্থা করে দিতে বললাম, তখন সে একেবারে রেগে লাল হয়ে গেল। রাতের মতো? এসে যখন পড়েছো তখন তো তোমাকে আর যেতে দেওয়া যাবে না। তাছাড়া তোমার আসবার জন্য তো চিঠি আমরা লিখেইছি। রব্বি বলল, আচ্ছা জ্যানেট, সেই চিঠিটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে, তুমি যে মানচিত্রটা এঁকে পাঠিয়েছিলে সেটাও আছে। আমার থলি থেকে কাগজপত্রগুলো বের করে রব্বির চায়ের কাপের পাশে টেবিলের ওপর রাখলাম। ওরা মনোযোগ সহকারে নীল রঙের কাগজগুলো দেখতে থাকলো। একটা বিনা স্কেলে আঁকা রাস্তার ছবি, আর একটা রব্বি ম্যাকিননের জঘন্য হাতের লেখায় লেখা কিছু শব্দ। আমি তো কিছুই বুঝতে পারছি না। এলেন চিন্তিত স্বরে বলল, আমরা ঠিক এই চিঠিটাই লিখেছি, কিন্তু সেটা লিখেছি আজই। আর এই মানচিত্রটা তো রাব্বির আঁকা, এত খারাপ ও ছাড়া আর কেই ভাববে। আমি উত্তেজিত হয়ে বললাম, তোমরা যে এখানে আছো সেটা কি অন্য কেউ জানে? মানে আমার মনে হচ্ছে আমাদের কোনো কমন ফ্রেন্ড হয়তো আমাদেরকে নিয়ে একটা রসিকতা শুরু করতে পারে। না, মাত্র সপ্তাহ 5 হলো আমরা চাকরিটা পেয়েছি।
আর খুব অল্প সময়ের নোটিসেই আমরা পেসলি ছেড়ে এসেছি। কাউকে ফোন করারও তো সুযোগ আমরা পাইনি, কারণ এখানে সবাই তখন চলে যাবার জন্য তাড়াহুড়ো করছিল, আর আমাদের বাড়ির কোথায় কি আছে জেনে নিতে হচ্ছিল। আজই সকলকে চিঠি দিয়ে এখানে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। খামটা তোমার সঙ্গে আছে? রব্বির প্রশ্ন। খামটা তার হাতে দিলাম। জ্যানেট, তুমি ডাকঘরের ছাপটা লক্ষ্য করেছিলে আর চিঠির উপরের তারিখটা দেখেছো? না, কেন বলো তো? এই দেখো দেখো, চিঠিটার তারিখ 29, মানে আজ। আর খামের ওপর ডাকঘরের তারিখ 30, অর্থাৎ আগামীকাল। এটা তো একটা রসিকতা বলে মনে হচ্ছে। আরও দেখো, সেই একই খাম, কারণ ডাকঘরের ছাপটা পড়েছে ভুল কোণে। তোমার মনে পড়ে রাব্বি, আজ বিকেলেই আমি কথাটা বলেছিলাম, চিঠির তারার মধ্যে এই খামটা উল্টো করে রাখা ছিল, আর আমিও ভালো করে না দেখে টিকিটগুলো লাগিয়ে দিয়েছিলাম। পরে সেটা খেয়াল হয়েছিল। আমি বললাম, বেশ তো, এই রকম একটা পরিবেশে কিছুটা রহস্য থাকাই তো স্বাভাবিক। এসব ভুতুড়ে ব্যাপার স্যাপার উপভোগ করার জন্যই তো এখানে আসা। এলিন আপত্তি জানালো। কিন্তু এই বাড়িতে সেরকম কিছু নেই। এখানে আসার পর কিছুটা প্রত্যাশা করেছিলাম বটে, তবে কিছু অদ্ভুত বা ভয় পাওয়ার মতো কিছুই আপাতত অনুভব করিনি। আচ্ছা, তোমার মালপত্র কই? ওহো, মালপত্র সব গাড়িতে রয়ে গেছে। আমি নিয়ে আসছি। রব্বি ওগুলো আনতে চলে গেল। দীর্ঘ পথ গাড়ি চালিয়ে এসে বেশ ক্লান্ত লাগছে। এখন বিছানায় শুয়ে পড়তে পারলেই খুব ভালো হয়। এলিনকে সে কথা বলতেই সে ব্যস্ত হয়ে পড়ল। বলল, দোতলায় চলো, গেস্ট রুমটা গোছানোই আছে, শুধু একটা বালিশের ওয়ার লাগালেই হয়ে যাবে। আচ্ছা, স্নান করবে কি নাকি সকালে করবে? সত্যি তোমাকে না খুব ক্লান্ত দেখাচ্ছে। কাবার্ডের মধ্যেই গরম জলের বোতল আছে। আর শোনো, এই হলো স্নানঘর, আর এটা তোমার ঘর। ঠিক নিজের ঘর বলেই মনে করবে। কিছুটা ক্লান্তিতে, কিছুটা বিস্ময়ে, আর কিছুটা এলেনের মাত্রাতিরিক্ত কথাবার্তায় আমার মাথাটা ভীষণ ঘুরছিল। তখনই সিঁড়িতে কারোর পদশব্দ শোনা গেল। এলেন বলল, রাব্বি তোমার মালপত্র নিয়ে আসছে। এত তাড়াতাড়ি? দরজা বন্ধ করার শব্দও তো শুনতে পেলাম না। সে ছুটে বারান্দায় বেরিয়ে এসে বলল, ওগুলো আমি নিচ্ছি রাব্বি। জ্যানেট পোশাক ছাড়। আশ্চর্য তো, এখানে তো কেউ নেই। ঠিক সেই সময়ে বাইরের দরজাটা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল, আর তারপরেই সিঁড়িতে দেখা গেল রাব্বিকে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এলেন হেসে বলল, জ্যানেট, আমিও দেখছি তোমার মতো ভৌতিক শব্দ টব্দ শুনতে পাচ্ছি। লোকটা মনে হচ্ছে আমাকেও ধরেছে। সে আমার মালপত্র এনে দিল। আমি তড়িঘড়ি চেঞ্জ করলাম। আচ্ছা, তুমি শান্তিতে ঘুমাও। এই যে এটা বেডলাইটের সুইচ। কাল সকালে খুব তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার কোনো দরকার নেই, হ্যাঁ? যতক্ষণ ইচ্ছে শুয়ে থেকো। শুভরাত্রি। এলেন চলে যেতেই আমি নরম বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম। মনে হয় আলো না নিভিয়েই ঘুমিয়ে পড়েছি, কারণ কিছুক্ষণ পর হঠাৎ ঘুমের ঘোরে দেখলাম এলিন আমার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। এইভাবে কিছু সময় পর্যবেক্ষণ করার পর আমার বরফ শীতল হাতটাকে কম্বলের তলায় ঢুকিয়ে সে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে চলে গেল। সকাল 9:30 নাগাদ আমার ঘুম যখন ভাঙল, তখন বাইরের নাম না জানা পাখিদের কলতান শুরু হয়ে গেছে। কম্বল সরিয়ে ফেলে এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে স্নান করতেই শরীরটা বেশ ঝরঝরে হয়ে উঠল, আর মনটাও বেশ খুশি খুশি হলো। এলেন তখন রান্নাঘরে হরেক রকম আয়োজন করতে ব্যস্ত। আমি এসে টেবিলে বসতেই ব্রেকফাস্টে চলে এলো কাবাব আর 2টো অমলেট। লক্ষ্য করলাম গ্রিলের টোস্ট ধীরে ধীরে গরম হচ্ছে, আর আমার ঠিক পাশেই কেটলিতে ফুটছে চা। বললাম, এত সব কিন্তু আমি খেতে পারবো না। নিশ্চয়ই পারবে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আর একান্তই যদি না পারো তখন তো রাব্বি আছে। এই ঘুম হয়েছিল তো ভালো? উফ, এই গ্রিল নিয়ে এক যন্ত্রণা। আচ্ছা, টোস্টটা একদিকে একটু পুড়ে গেলে আপত্তি আছে? আমি কোনো কথারই উত্তর দিলাম না, চুপচাপ সব খেয়ে নিলাম। তারপর বেসিনে কাপ প্লেটগুলো মেজে এসে বললাম,
আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? এলিন হেসে বলল, যাও, তুমি বরং বাইরে থেকে ঘুরে এসো। যে দরজাগুলো তালাবন্ধ সেগুলো ফ্রিজেরদের ঘর, বাকি যে কোনো ঘরে তুমি ঢুকতে পারো। ওকে, একটু পরেই ফিরছি। ও ভালো কথা, কাল রাতে কম্বলটা টেনে দিয়ে আলোটা নিভিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কম্বল টেনে দেওয়া? কী সব বলছো তুমি? রাব্বি এবং আমি যখন উপরে উঠে এলাম তখন তো আলো জ্বলছিল না, আর এত জোরে তোমার নাক ডাকছিল যে গোটা গ্রামেটি ঘুম ভাঙার জোগাড়, যদিও সেই গ্রাম এখান থেকে 2 মাইল দূরে। কিন্তু কাল রাতে আমার একবার ঘুম ভেঙেছিল, তখন তো তুমি আমার মুখের উপর ঝুঁকে দাঁড়িয়েছিলে। আমার হাতটা কম্বলের বাইরে ছিল, ভালো করে ঢেকে তারপরে ঘরের আলো নিভিয়ে। আমি ওসব কিছুই করিনি, তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছিলে। এখন যাও, বাইরেটা বেরিয়ে এসো, লাঞ্চ তৈরি হলে তোমায় ডেকে নেব। এরপর আর কোনো কথা চলে না। বাসা বাড়িটা ছাড়িয়ে কার্পেট মোড়া বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেওয়ালে টাঙানো অয়েল পেন্টিংগুলো দেখতে লাগলাম। তারপর বাম দিকের মোড় ঘুরতেই চোখে পড়ল একটা লম্বা চওড়া হলঘর। ঘরের 7টা বড় জানলা দিয়ে সূর্যের আলো এসে ভেতরে পড়েছে। ঘরের অন্যদিকে এক সারি শ্বেত পাথরের মূর্তি, সব মিলিয়ে প্রায় 50-60টা হবে। তার মধ্যে গত রাতে দেখা সেই প্রস্তর মূর্তিটিকেও আমি চিনতে পারলাম। লক্ষ্য করলাম মূর্তিটি একটি ব্যাঙকে বুকের কাছে ধরে রয়েছে। বিপরীত দিকের জানলাগুলো আরও নানান ধরনের পেন্টিংয়ে ভর্তি। এই মূর্তি বোঝাই ঘরটাতে আর দ্বিতীয় কোনো দরজা না থাকায় কোন দিকে যাব ঠিক বুঝতে পারছিলাম না। অবশেষে ঘরের কোণে একটা ভারী লোহার দরজা দেখতে পেয়ে সেটা খুলে একটা লাইব্রেরিতে ঢুকে পড়লাম। এখানে অবশ্য কোনো পেন্টিং নেই, থাকবার কথাও নয়, তবে লাইব্রেরিটি বিখ্যাত সব লেখকদের বইতে ঠাসা। কিছুক্ষণ সেখানে কাটানোর পর ভাবলাম এবার বাড়ির অন্য অংশগুলো দেখা যাক। আর তখনই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে দরজাগুলো আমি খোলা রেখে এসেছি সেগুলো সমস্তই বন্ধ হয়ে গেছে। কাছে গিয়ে দেখলাম শুধু যে পাল্লাগুলো বন্ধ হয়েছে তাই নয়, সেখানে তালাও দেওয়া হয়েছে। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। কোনো রকম শব্দ করে দরজা বন্ধ হলে আমি অবশ্যই তা শুনতে পেতাম। 2-1বার পরীক্ষা করেও দেখলাম না, সত্যিই সেগুলো এখন তালা বন্ধ। এলিন বলতো আমি নাকি সব জায়গাতেই রহস্যজনক কিছু খোঁজবার চেষ্টা করি, আর যদি আমি না পাই তাহলে আমি নিজে থেকেই কিছু একটা বানিয়ে নিই। তবে কি এখানে তেমন কষ্টটা আমায় করতে সত্যিই হবে না? লাইব্রেরির দ্বিতীয় আরেকটি দরজা দিয়ে একটা প্রকাণ্ড বৈঠকখানায় ঢুকলাম। বৈঠকখানার দেওয়ালগুলো হালকা লাল কাপড়ে মোড়া। ছোট ছোট নিপুণ হাতে সুন্দর সুন্দর চেয়ার টেবিল দিয়ে ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো। সাহস করে একটা কাঁচের তৈরি ছোট চেয়ারে বসলাম। খেয়াল করলাম দেওয়ালে টাঙানো প্রতিটি অয়েল পেন্টিং থেকে এক একটি নারী মূর্তি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যেকের দৃষ্টি যেন অস্বাভাবিক রকমের জীবন্ত। তাদের কারো হাতে শুকনো গোলাপ, কারো হাতে ধুলিমাখা হাত পাখা। সহসা কানে এলো ঘরময় নড়াচড়ার শব্দ। কারা যেন ঘরের মধ্যে ঘুরছে। চকিতে মাথা ঘুরিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু না, নড়াচড়ার কোনো চিহ্ন মাত্র নেই। যাই হোক, এই বৈঠকখানায় আর নয়। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতে স্পষ্ট মনে হলো ভেতর থেকে একটা চাপা নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পেলাম। আবার সেই প্রস্তর মূর্তি খচিত হলঘর। তার একেবারে শেষ প্রান্তে একটা চওড়া সিঁড়ি উপরে উঠেছে। খানিকটা উঠে একটা অর্ধবৃত্তাকার চাতাল। সেখানকার একটি মাত্র জানলা একেবারেই অকেজো, কারণ নানা গাঢ় রঙের রঙিন কাঁচ দিয়ে সেটা তৈরি। তাই আলোর পরিবর্তে সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা বিচিত্র সমস্ত ছায়া। সিঁড়ির পাশে থামগুলি শক্ত আখরোট কাঠের তৈরি, তাতে কুশলীদের হাতের লতাপাতা খোদাই করা আছে। সেই সূক্ষ্ম কারুকার্যের কাজ দেখতে দেখতে চোখে পড়ল একটা বিভৎস অপদেবতার মূর্তি, যেটার 2 চোখে ফুটে উঠেছে একটা ভয়ানক কুটিলতা। প্রচণ্ড ভয় পেয়ে আমি পড়ে যাচ্ছিলাম।
পিছনে শরীরের ভারসাম্য বজায় রাখতে হাতটা বাড়ালাম আর তৎক্ষণাৎ অনুভব করলাম হাতে একটা ধারালো কিছুর আঘাত। খেয়াল করলাম পিছনে হুবহু একই আর একটা অপদেবতার মূর্তির মুখের জায়গাটায় আমার হাত লেগেছিল, আর সেখানকার কাঠ খানিকটা ভেঙে গিয়ে ধারালো দাঁতের মতো হয়ে গেছে। অকারণে ভয় পাওয়ার জন্য নিজেই নিজেকে মনে মনে ধমক দিলাম। চৌকাঠ পেরিয়ে উঠতে উঠতে কেন যেন মনে হতে লাগলো অন্ধকারের আড়াল থেকে কারা যেন আমার দিকে চেয়ে আছে। মুখ ফেরাতেই দেখলাম জরাজীর্ণ বিশুষ্ক মুখে দুই রক্তমাখা হাত বাড়িয়ে একটা প্রেত মূর্তি আমারই দিকে এগিয়ে আসছে। ভীষণ ভয়ে চিৎকার করে উঠলাম, আর পর মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে ধরে প্রাণ এলো। একটা দীর্ঘ মর্মর মূর্তির ওপর জানলার রঙিন কাচের বিচিত্র আলোর ছায়ার ফলে মূর্তির গতিময়তার মায়াজাল সৃষ্টি হয়েছে। ভূত কিছু না। আবার উঠতে শুরু করলাম। আরো 4-5টা ধাপ পার হয়ে সিঁড়িটা শেষ হয়ে গেছে। তারপরেই একটা নাচ ঘরের পাথরের মেঝে উজ্জ্বল দিনের আলোয় ঝলমল করছে। বিশ্রামের জন্য সেখানে দেওয়াল বরাবর অনেকগুলি সোফা এবং চেয়ার পাতা। ঝলমলে কাচের ঝাড়লণ্ঠনে সিলিংটা প্রায় ঢাকা পড়ে যাওয়ার জোগাড়। লাঞ্চ। ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেল। বুকের ভেতর টিপটিপ করতে লাগলো, যেন সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। মুখ ফেরাতেই যেন দেখতে পেলাম নাচঘরের একেবারে শেষ প্রান্তে কে যেন দ্রুত পা ফেলে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিজেকে কিছুটা শান্ত করে সেই ছায়ামূর্তির পিছু নিতেই এলেনের সঙ্গে দেখা। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। এই যে জ্যানেট, লাঞ্চ তৈরি। আমি জানি, তোমার প্রথম ডাকেই আমি শুনতে পেয়েছি। প্রথম ডাক? কি বলছো তুমি? আমি তো একবারই ডেকেছি। ধেত, তুমি 2বার ডেকেছো। তাই তো আমি বড় সিঁড়ি দিয়ে না নেমে এদিকে আসছিলাম তোমাকে অনুসরণ করে। জ্যানেট, তুমি আবার দিবা স্বপ্ন দেখা শুরু করেছো। তুমি আমাকে অনুসরণ করতেই পারো না, কারণ আমি তো এইমাত্র এখানে এলাম। এহে, এইভাবে সময় নষ্ট করছো, আর ওইদিকে রাব্বি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাবা, একটা মানুষ এতটা খেতে পারে? যে পথে এসেছিল এলেন, সেই পথেই দুজনে গল্প করতে করতে ফিরে চললাম। ভালো কথা, এই সিঁড়িতে লেডি ম্যাকবেথের সঙ্গে তোমার দেখা হয়েছিল কি? ছবিটা খুব সুন্দর, তাই না? গ্রিলড মাংস আর বাগানের টাটকা শাক দিয়ে তৈরি লাঞ্চ ভীষণ উপাদেয় লাগলো। যে টেবিলে বসে আমরা খেলাম তার অন্যদিকে সাজিয়ে রাখা রুটি, জ্যামের পাত্র, ফ্রুট কেক, বিস্কিট, আরও কত কি। আমি জিজ্ঞেস করলাম, এত অল্প সময়ের মধ্যে তুমি এত সব রান্না করলে কেমন করে? এলেন উত্তর দিল, আমার তো 3টে উনুন আছে, 2টোতে রান্না চড়িয়ে আর একটাতে আয়োজন সেরে ফেলি। তোমাকে আর কি দেবো? কি বললে? আর একটু মাংস দিই? ও না, থ্যাংক ইউ। আর একটু চা খাওয়া তো দেখি। আমার জন্য আরও 1 পেয়ালা চা ঢেলে দিয়ে এলেন বলল, এটা খেয়ে চলো, একটু বাইরে বেরিয়ে আসি, তোমার একটু খোলা হাওয়া দরকার। শিরশির করে একটা শীতল বাতাস বইছে। আজ বাইরের তাপমাত্রা বেশ অনেকখানি কম। কমফোর্টারটা গায়ে চাপিয়ে কিছুক্ষণ বাগানে পায়চারি করে তারপর নিচের দিকে নেমে এলাম। সেখানে পাহাড়ের পাশে 3টে জলাশয় তৈরি হয়েছে। প্রায় 100 ফুট উঁচু থেকে একটা সরু জলধারা যেন হঠাৎ লাফ দিয়ে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এসে একটা খাঁজ কাটা ত্রিকোণ পাথরের উপর আছড়ে পড়ছে, আর তার ফলে ঝর্ণার ধারাটা 2 ভাগে ভাগ হয়ে 2টো চমৎকার জলপ্রপাতের সৃষ্টি করেছে। সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অভিভূত হয়ে দেখছিলাম। হঠাৎ বললাম, আচ্ছা, এই ত্রিকোণ পাথরটা কি প্রাকৃতিক নাকি কেউ এখানে এনে বসিয়েছে? কোনো জবাব পেলাম না। মুখ ফিরিয়ে দেখলাম এলেন নেই। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এলেন, এলেন, তুমি কোথায়? চিৎকার করে ডাকলাম, না, কোনো উত্তর নেই। কানে ভেসে আসতে লাগলো খালি ঝর্ণার কুলুকুলু ধ্বনি। সারা শরীর ঠান্ডা হয়ে এলো আমার ভয়ে। ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি কাষ্ঠ সদৃশ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ,
তারপর ধীরে ধীরে পিছনে ফিরলাম, কিন্তু পাহাড় আর গাছপালা ছাড়া কিছুই দেখতে পেলাম না। ভগ্নস্বরে ডাকলাম, এলেন, এলেন। এই তো আমি এখানে, জ্যানেট। ও মাই গড! দেখলাম একটা তোড়া লাল ফুল হাতে নিয়ে এলিন একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে। সকৌতুকে আমার দিকে তাকিয়ে সে আবার বলল, এই তো আমি। এতক্ষণ তুমি কোথায় ছিলে? ও, ফুলদানির জন্য কিছু ফুল দিতে একটু পাশের ঝোপের মধ্যে ঢুকে পড়েছিলাম। কিন্তু তুমি এভাবে ডাকছো কেন? তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, অন্তত 3 বার ডেকেছি, কোনো সাড়াই পাইনি। কোনো ডাক তো আমি শুনিনি, হয়তো ঝর্ণার শব্দে চাপা পড়ে গেছিল। কিন্তু এখন তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আর আমি এখনো চিৎকার করেও কথা বলছি না। আরে ছাড়ো তো এসব, ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। হয়তো ওই সময় আমি ঝর্ণার খুব কাছে চলে গেছিলাম, তাই শুনতে পাইনি। তো ডাকছিলে কেন? না, তেমন কিছু না, এমনি। চলো এবার ফেরা যাক, ঠান্ডাটা বেশ পড়েছে দেখছি। তাছাড়া ডিনারের বন্দোবস্ত তো করতে হবে। তুমি যদি আরেকটু এখানে থাকতে চাও তো থাকতে পারো। না না না, আমি তোমার সঙ্গেই ফিরবো। কি ভীতু মেয়ে রে বাবা। কথাটা শুনে বেশ রাগ হলো। একটু সুর চড়িয়ে বললাম, এখানে আসা অবধি আমি যা যা দেখছি আর শুনছি তা দেখলে তুমিও ভয় পেতে, বুঝলে? ঠিক আছে জ্যানেট, এত মাথা গরম করার কিচ্ছু নেই। এরপর দুজনেই বেশ কিছুক্ষণ নিঃশব্দে হাঁটলাম। সদর দরজার কাছে পৌঁছে একটু থেমে বললাম, সরি, কথাটা অ্যাকচুয়ালি আমি মিন করিনি। আসলে এই জায়গায় আমি এমন কিছু দেখেছি বা বলা ভালো ফিল করছি, তা তোমরা বিশ্বাস করছো না। দেখো, তুমি যা দেখছো বা শুনছো, আমার মনে হয় না তোমার কল্পনার জগতের বাইরে এইসবের কোনো অস্তিত্ব আছে। আর তোমার কল্পনা যে কতটা নিরঙ্কুশ সে কথা তুমিও জানো আর আমিও জানি। আরে তুমি কি ভাবছো আমি সব কিছু বানিয়ে বলছি, নাকি আমাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার? চলো 1 কাপ চা খাওয়া যাক। তাতে বুঝি সব রোগ সারে? এলেন রান্নাঘরে ঢুকলো। 1 কাপ চা বানিয়ে একটা বড় কাপ আমার সামনে ট্রেতে রেখে 2টো ক্যাপসুল বের করে আমার দিকে এগিয়ে দিল। এই নাও, এই ঘুমের ওষুধটা খেয়ে নাও। আমার ওষুধের দরকার নেই, থ্যাঙ্কস। জ্যানেট, তুমি একটু পাজলড আছো। এই ওষুধটা খেলে ভালো ঘুম হবে, আর এর কোনো সাইড এফেক্টও নেই। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। বাকি দিনটা বেশ গল্প গুজব করেই এলেন ও রাব্বির সঙ্গে কাটালাম, কিন্তু মনের সেই চাপা ভীতিটা একই রকম রয়ে গেল। সেই রাতে বেশ মনে করে সুইচ টিপে বাতিটা নেভালাম, হাতটা লেপের ভিতরে ঢুকিয়েই ঘুমাতে গেলাম। কিন্তু পুনরায় জেগে দেখলাম এলেন ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দিল আর আমার হাতটাকে টেনে নিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দিল। পরদিন প্রাতরাশের পরে সে সম্পর্কে আর কিছু ওদের বললাম না। এলেন ব্যস্ত দেখে একাই দুর্গের বাকি অংশগুলো দেখতে উপরে উঠে গেলাম। কেমন যেন গা ছমছমে ব্যাপার। অথচ এরকম একটা দুর্গ দেখা তো আমার সারা জীবনের স্বপ্ন, কিন্তু কোনো কিছুই যেন ঠিক করে উপভোগ করতে পারছি না। আসলে প্রথম দিন সন্ধ্যায় এলিন যখন বলেছিল রাব্বি আমার মালপত্র নিয়ে উপরে উঠে আসছে, তখন তার পায়ের শব্দ শোনা ছাড়া আর কোনো কিছুই আমি ছাড়া আর কেউ দেখছে না, শুনছে না। পুরোটাই কি আমার শুধুই কল্পনা নাকি? আর তখনই ফটকটার ব্যাপারটা মনে পড়ে গেল। এলিনের সঙ্গে কাল বাইরে এসে আমি লক্ষ্য করেছিলাম কেবলমাত্র একটি ফটক দিয়েই গাড়ি ঢুকতে পারে, বাকি কোনো ফটকই 2 ফুটের বেশি চওড়া নয়। তাহলে আমি ভেতরে ঢুকেছিলাম কেমন করে? সহসা কারোর চঞ্চল পদশব্দে আমার চমক ভাঙল। স্পষ্ট দেখলাম একটি ছায়ামূর্তি আমার পাশ দিয়ে দ্রুত চলে গেল। ঠিক তারপরেই আরও একটা। সাথে সাথে বারান্দার শেষ প্রান্তের একটা দরজা খুলেই আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। একটা নিদারুণ আতঙ্ক আমাকে ধীরে ধীরে এবার গ্রাস করতে শুরু করলো। ভয় কাঁপতে কাঁপতে আমি দেওয়ালের গায়ে পিঠ রেখে চলতে লাগলাম, যাতে একটা কিছু সবসময়ই আমার পেছনে থাকে। অতঃপর একটা দরজার কাছে পৌঁছে পাগলের মতো তার হাতলটা ঘোরাতেই সেটা সঙ্গে সঙ্গে খুলে গেল। আমি সেই দরজা দিয়ে বেরোতেই সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল দরজাটা। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম
আমি একটা ভুল দরজা খুলেছি। আলো ঝলমলে বারান্দার পরিবর্তে একটা সরু ঘোরানো সিঁড়ির মাথায় এসে পৌঁছে গেছি। সেখানে পাথরের দেওয়ালের গায়ে একটি মাত্র ফোকর দিয়ে ঢুকছে সূর্যালোক, আর সেটাও মাঝখানে স্তম্ভের ছায়ার ঢাকা পড়ে যাওয়ায় হাত 5-6 বেশি দূরত্বে কিচ্ছু দেখা যাচ্ছে না। চারপাশে নিশ্ছিদ্র অন্ধকার। কয়েকবার বৃথা চেষ্টা করেও সে দরজা আর খুলল না। আতঙ্কে চিৎকার করার শক্তিটুকু যেন আমি হারিয়ে ফেলেছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হৃদগতি ভীষণভাবে বেড়ে গেছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপর ধীরে ধীরে মনে সাহস সঞ্চয় করলাম, যেভাবেই হোক এখান থেকে আমাকে বেরোতেই হবে। বার কয়েক চেষ্টাতে সে দরজা খুলল না। অবশেষে বুকে সাহস এনে সেই অন্ধকার ঘোরানোর সিঁড়ি দিয়ে নিচে নামলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন সেই অন্ধকার থেকে একজোড়া চোখ আমার দিকেই চেয়ে রয়েছে। তার মধ্যেই সিঁড়ি ভাঙছি। শেষ পর্যন্ত আরেকটা দরজায় এসে পৌঁছালাম, যদিও সেটা খুলতে কোনো মতেই সাহস হচ্ছে না। উপরে একটা বন্ধ দরজা আর এই ঘোরানো সিঁড়ির শেষে এক অন্ধকার গহ্বর। এই দুইয়ের মাঝে আমি আটকে পড়েছি। হঠাৎ মনে হলো উপর থেকে যেন তালা খোলার শব্দ শুনলাম, আর সাথে সাথেই কেউ যেন খুব দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। প্রচণ্ড ভয়ে আমি সামনের দরজাটার হাতল ধরে ঘোরাতেই সেটি খুলে গেল। আমি একটা প্রস্তর নির্মিত হল ঘরে প্রবেশ করলাম। তখনই শুনতে পেলাম এইমাত্র সিঁড়িতে যে দরজাটি খুলে আমি এ ঘরে এসেছি, সেই অদৃশ্য জুতোজোড়া ঠিক তার বাইরে এসে দাঁড়ালো। প্রাণপণে আমি সেই ঘর থেকে বেরোনোর কোনো উপায় খুঁজতে লাগলাম। অন্ধকারে হাতড়ে ঘরের অপর প্রান্তে একটা ভারী দরজা খুঁজে পেলাম, যা আপাত মস্তক ভারী শিকল দিয়ে আটকানো। ঠিক তার পাশে আর একটা ছোট দরজাও ছিল। সেখানে ছুটে গেলাম, ঠেললাম, ধাক্কা দিলাম, লাথি মারলাম, গায়ের সমস্ত জোর লাগিয়ে দিলাম, কিন্তু সেটা আর খুলল না। নিরুপায় হয়ে পিছন ফিরতেই মনে হলো সেই পদশব্দ যেন দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। প্রচণ্ড ভয়ে আমি চিৎকার করে উঠলাম, ঈশ্বরের দোহাই জ্যানেট, আমি। অন্ধকার থেকে এলেন বেরিয়ে এলো। উপরের দরজায় তোমার ধাক্কার শব্দ শুনে আমি তোমাকে এখান থেকে বের করতে এসেছি। এই দরজাটা সম্পর্কে তোমাকে সাবধান করে দিতে আমি ভুলে গেছিলাম। এর তালাটা ভাঙা, অনেক সময় ঠিকমতো কাজ করে, আবার প্রায় জ্যাম হয়ে যায়। রাব্বি বলেছে একটা নতুন তালা এনে লাগিয়ে দেবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু তুমি আমার উপরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ কি করে শুনলে? আমি তো সেখানে ধাক্কা মারিনি। ভয় আমার সেসব কথা মাথাতেই আসেনি। তবে এই দরজায় ধাক্কা দিয়েছি, কিন্তু তখন তো তুমি নিচে নেমে আসছিলে। দেখো, দরজা ধাক্কা দেবার শব্দটা আমি শুনেছি। লাঞ্চের সময় যখন তোমার খোঁজ করছিলাম তখনও শুনেছিলাম। এই হলঘরটার ভিতর দিয়েই তো মূল প্রবেশপথ। ঘরটা চমৎকার। মূর্তিগুলোর গায়ের বর্মগুলো আলোয় ঝিকমিক করে। ঘরের আলো জ্বাললেই সেটা দেখতে পাওয়া যায়। সব কিছু ঝলমল করে ওঠে, এমনকি ছবিগুলো যেন সব জীবন্ত হয়ে ওঠে। কিন্তু না, এসব কথা তোমাকে বলা বোধহয় ঠিক হলো না। কম্পিত স্বরে বললাম, না বললেই ভালো করতে, কিন্তু আমরা এখন কোন পথে বেরোবো? যে পথে এসেছি, আমি তো ধাক্কা মেরে দরজাটা খুললাম। ওই পথেই যেতে হবে? ওটাই তো একমাত্র পথ। তবে তুমি যদি এখানে অপেক্ষা করতে চাও তো আমি উপরে উঠে বারান্দা পেরিয়ে নাচঘরের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এই দরজাটা খুলে দিতে পারি। এতক্ষণ যে দরজাটা খোলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছিলাম, সেটাই সে হাত বাড়িয়ে দেখালো। এই সিঁড়িটা দিয়ে বাসাবাড়ি ও বৈঠকখানার মাঝের বারান্দায় পৌঁছানো যায়। সাহস সঞ্চয় করে বললাম, আমি সঙ্গেই যাব, কিন্তু আমরা 3 জন হলে ভালো হয়। কেন? তাহলে আমি মাঝখানে থাকতে পারি। কাষ্ট হাসি হেসে বললাম, ঠিক আছে, তুমি আগে যাও। এলেন পা বাড়ালো, আমি মাঝখানেই রইলাম। আবার পেছনে পা ফেলার শব্দ দুজনেই শুনতে পাচ্ছি। এলেন যথারীতি সেটাকে আমাদের ভ্রম বলে উড়িয়ে দিল, কিন্তু আমি বেশ স্পষ্ট অনুভব করলাম যে কেউ একজন আমার ঠিক পিছু পিছু এদিকে আসছে। পাছে এলেন অনেকটা এগিয়ে যায়, সেই ভয়ে পিছনে তাকাতেও পারছিলাম না। দিন কয়েক পরের কথা। সকালের প্রাতরা সেরে বাগানে বেড়াতে এসেছি। সেই ঘটনার পর থেকে আমি এলেনের সাথে সাথেই থাকার চেষ্টা করি, কিন্তু সেদিন এলেন ঘরের কাজে ব্যস্ত থাকায় একা একাই বাগানে ঘুরছিলাম। বেশ জোরে বাতাস বইছিল। আমি মূল ফটক থেকে প্রায় 60 মাইল দূরে গাড়ি চলার পথের মাঝে দাঁড়িয়েছিলাম। বাতাসে আমার চুল উড়ছিল।
বিরাট ডগলাস ফার গাছগুলি প্রবল বেগে আন্দোলিত হচ্ছিল তাতে। এমন সময় দুর্গের দিক থেকে একটা অস্পষ্ট চিৎকার ভেসে এলো। চিৎকারটা ভাঙা ভাঙা, যেন বাতাসের ধাক্কায় বক্তার ভাষা খেই হারিয়ে যাচ্ছে বারবার। ফিরে তাকাতেই দুটো হেমলক গাছের ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা মূর্তি দুর্গের ছাদের উপর দাঁড়িয়ে আছে। মূর্তিটা পাগলের মতো হাত নেড়ে আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। পরক্ষণে চিনতে পারলাম বাতাসে ভেসে আসা চিৎকার এলিনের। পা ভেঙেছে। ছুটতে ছুটতে ফটকে পৌঁছে হাঁপাতে লাগলাম। দেখলাম এলেনও দৌড়ে উঠোন পেরিয়ে আমার দিকে ছুটে আসছে। কি হয়েছে এলেন? রব্বির পা ভেঙেছে? কি যাতা বলছো জেনেট? পরস্পরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দুজনেই থেমে গেলাম। বললাম, তুমি তো ছাদ থেকে আমাকে ডাকলে। এলেন পাল্টা বলল, আমি তো উপরের জানলা থেকে তোমাকে দেখলাম, তুমি আমাকে ডাকছো। আমি বললাম, কই, আমি তো ডাকিনি। দীর্ঘ মুহূর্ত আমরা পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। এলেনের চোখে যেন অনিশ্চয়তার ঈষৎ ঝিলিক দেখতে পেলাম। সে কি যেন বলতে যাচ্ছিল। এমন সময় রব্বি বাগানের কয়েকটা ধাপ পেরিয়ে ছুটতে ছুটতে এসে হাজির। চিৎকার করে বলল, ব্যাপার কি? কি হয়েছে? দুজনেই রব্বির দিকে তাকালাম। তুমি ভালো আছো তো এলেন? ঈশ্বরের দোহাই, যে কেউ আমার কথা জবাব দাও। দুজনেই এমনভাবে চেঁচাচ্ছিলে কেন? এলেন ফিসফিস করে বলল, আমরা মোটেই চেঁচাইনি। ইয়ার কি মেরো না, আমি নিজের কানে শুনেছি। তুমি ছাদের ওপর থেকে চেঁচাচ্ছ আর জেনেট রাস্তার ওপর থেকে চেঁচাচ্ছে। তারপর দুজনেই আমার নাম ধরে ডাকতে লাগলে, তাই তো আমি এলাম। কি হয়েছে বলো তো? কিছু না, কিছু হয়নি রাব্বি। তাহলে আমাকে ডাকলে কেন? আমি বললাম, আমরা তো তোমাকে ডাকিনি। দুজনেই একে অপরের ডাক শুনে আমরাই তো ছুটে এসেছি। এখানে দেখা হতেই জানতে চেয়েছি ব্যাপার কি। রব্বি বলল, এমন আশ্চর্য ব্যাপার তো জীবনে কখনো শুনিনি। দেখো জেনেট, আমরা জানতাম তুমি এ বাড়িতে এসে অনেক কিছু শুনবে, অনেক কিছু অনুভব করবে। এখন দেখছি সে রোগ আমাদেরও ধরেছে। চলো চলো, ঘরে গিয়ে বরং কফি খাওয়া যাক। তিনজনই ঘরে ফিরে এলাম। দুর্গের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। আমরাও কেউ কোনো কথা বলছি না। অবশেষে আমি বললাম, আমার মনে হয় এখান থেকে আমার চলে যাওয়া উচিত। রব্বি ও এলেন একসঙ্গে বলল, পাগলামি করো না জেনেট। তুমি এখানে আসায় আমরা ভীষণ খুশি হয়েছি। হয়তো তাতেই নিঃশব্দতাটা অনেকটা কেটে গেল। তারপর নানান রকম বিষয়ে আমরা মজার মজার গল্প জুড়ে দিলাম। এলিন একটা বড় পাত্রে কফি তৈরি করে নিয়ে এলো আর সাথে সাথে লাঞ্চের জন্য প্রয়োজনীয় গোছগাছ করতে শুরু করলো। আমিও তাকে গিয়ে সাহায্য করলাম। খানিক পর রব্বি তার কাজে ফিরে গেল। আরও প্রায় 10 মিনিট ধরে আমি ও এলিন পাশাপাশি বসে গল্প করলাম। তারপর একসময় সব কথাই ফুরিয়ে গেল। একটু চুপ থাকার পর এলিন গম্ভীর গলায় বলল, আচ্ছা জেনেট, ভূতপ্রেত সম্পর্কে তুমি কি জানো? মানে সত্যিকারের ধারণাটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। কিছুই না, সত্যিই কিছু না। এ বিষয়ে অনেক পড়াশোনা করেছি বটে, কিন্তু সত্যিকারের কোনো অভিজ্ঞতা আমার কখনো হয়নি জানো। বরং বলতে পারি এই প্রথম বোধহয় সে ধরনের কিছু অভিজ্ঞতা হলো। তোমাকে সত্যি কথা বলছি, প্রতিটি মুহূর্তে উপভোগ করার আশা নিয়েই এখানে এসেছিলাম, কিন্তু তার বদলে আমি প্রতিটা পদে ভীষণ ভয় পাচ্ছি। এতকাল দুর্গ সম্পর্কে যে সমস্ত স্বপ্ন দেখেছি, এই বাড়িটা ঠিক সেরকম। তবু কল্পনার সেই রহস্য রোমাঞ্চের অনুভূতি যেন আমি এখানে খুঁজে পাচ্ছি না। এই বাড়িটাকে যতটা ভালো লাগবে বলে মনে হয়েছিল সেরকম লাগলো না। তাহলে তুমি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছো না তো? এলেনের কথা শুনে আমি চমকে তাকালাম। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তাড়াতাড়ি বললাম, না না না, আমি তো কোথাও যাচ্ছি না এখন। পরের সপ্তাহটা আমরা দুজন সবসময় প্রায় একসঙ্গেই কাটালাম। শুধু শোবার সময় আমরা যে যার ঘরে চলে যাই। কিন্তু এলিন যে এখনো রোজ রাতে আমার ঘরে আসে, আমার হাতটা কম্বলের নিচে টেনে দিয়ে ঘরের আলো নেভায়, তারপর চলে যায়, এসব কথা আমি আর কিছুই তাকে বলি না। দুজন মিলে ঘরদোর পরিষ্কার করি, বিছানাপত্র ঝাড়ি, জানালার কাঁচ মুছি, রান্নার বাসনপত্র ধুই, কাপড় চোপড় পরিষ্কার করি,
এক কথায় যতটা সম্ভব হয় কাজকর্মের মধ্যেই ডুবে থাকে। এখানে আসার দ্বিতীয় সপ্তাহের মাথায় একদিন এলিন কাজের ফাঁকে বলল, দেখো জ্যানেট, তুমি তো এখানে কেবল থালা বাসন ধুতে আসোনি, এসেছো ছুটি উপভোগ করতে। এখন তো আর ভয়ের কিছু নেই, কোনো রকম অদ্ভুত আওয়াজ টাওয়াজও আর শোনা যাচ্ছে না। কালকে তুমি একবার ছাদে উঠে গ্রামের চারদিকে দৃশ্যটা দেখে এসো, তোমার খুব ভালো লাগবে। অতএব প্রাতরাশের পরেই ছাদে উঠে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ শ্যাওলা ঢাকা একটা পাথর চোখে পড়ল। ভালো করে লক্ষ্য করতেই মনে হলো তার ওপর যেন কিছু একটা লেখা আছে। একটু ঝুঁকে দেখতে পেলাম সেখানে লেখা আছে অ্যাডাম ম্যাথুইকার, তারিখ 1809 খ্রিস্টাব্দ। অ্যাডাম ম্যাথুইকারের নাম খোদাই করা কেন? সে কি এই দুর্গে কোনো সাধারণ কর্মচারী ছিলেন, নাকি পরিবারের কারোর চক্রান্তে খুন হয়েছিলেন? মনে পড়ল এলেন বলেছিল 1809 খ্রিস্টাব্দের এই দুর্গের নির্মাণ কাজ শেষ হয়েছে। তাহলে কি অ্যাডাম ম্যাথুইকার একজন রাজমিস্ত্রি? পাথরে নিজের নাম খোদাই করে চিরস্মরণীয় হয়ে থাকার বাসনা তার মনে জেগেছিল? আমি এসব ভাবছি, হঠাৎ চমকে উঠলাম। কেউ বা কারা যেন ছাদের উপর হেঁটে বেড়াচ্ছে। পায়ের শব্দ, একজন ধীরে হাঁটছে দীর্ঘ পদক্ষেপে, আর একজন হাঁটছে অস্থির পদক্ষেপে এবং দ্রুত। পায়ের শব্দ ক্রমে এগিয়ে আসছে, কানে আসছে অস্পষ্ট গুঞ্জন। তারা যেন খুব ধীরে ধীরে নিজেদের মধ্যে কথা বলছে। খানিক পর সেই পদশব্দ দূরে সরে যেতে লাগলো। এবার আমি সাহস করে উঠে দাঁড়ালাম, আর জুতোর গোড়ালিতে আঘাত লেগে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে মনে হলো ভারী পায়ের শব্দটা আমার দিকে এগিয়ে এলো। কেউ সরসে বলল, কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আমার ওপর এভাবে নজর রাখা আমি একেবারেই বরদাস্ত করব না। বেরিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে আমি গুড়ি মেরে বসে মুখটা লুকিয়ে ফেললাম। পায়ের শব্দ আমার পাশে এসে থামলো। কণ্ঠস্বর আবার বলে উঠল, কে? কে তুমি? তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আর কোনো শব্দ, কোনো কণ্ঠস্বর আমার কানে এলো না। ভয়ে ভয়ে দু চোখ খুলে দেখি ছাদে কেউ কোথাও নেই। কম্পিত পদে কোনো রকমে ছাদ থেকে নেমে রান্নাঘরের বারান্দায় পৌঁছেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরে আসতে দেখলাম এলিন আমার উপর ঝুঁকে বসে আমার মুখে জলের ঝাপটা মারছে। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়েছিল জ্যানেট? তাকে ছাদের পুরো ঘটনাটাই বিস্তারিতভাবে বললাম। শুনে এলেন অসহায়ের মতো ফুপিয়ে কেঁদে উঠল। অনেক চেষ্টা করে তার কান্না আমি অবশেষে থামালাম। তারপর সে এবার আমাকে শোনালো এক ভয়ঙ্কর গল্প। তুমি তো ছাদে উঠে গেছিলে, আর আমি রান্না করতে বসেছি। এমন সময় পিছনের দরজাটা খোলার শব্দ পেলাম। মুখ ফিরিয়ে দেখি কেউ কোথাও নেই, দরজাটা বন্ধ। ভয় পেলাম, বুকটা কেঁপে উঠল। তখনই শুনতে পেলাম একটা পায়ের শব্দ টেবিলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি সরে গেলাম, একটা কিছু রাখার শব্দ হলো। তারপর কেউ যেন টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে সেখানে বসলো। ক্যাচ করে একটা শব্দ হলো, বুঝলাম রান্নাঘরে আমি একা না, সঙ্গে এমন একজন আছে যাকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ সব চুপচাপ দেখে সে ময়দাটা মাখতে বসলাম। সঙ্গে সঙ্গে হায় ভগবান, কি ভয়ঙ্কর! জানেট, এখানে সব কি ঘটছে? কি হলো এলেন হঠাৎ, আর কি বা ঘটলো? এলেন ঢোক গিলে বলল, আরো কিছুটা ময়দা মাখার জন্য হাত তুলতেই দেখি আর আরো একজন হাত ময়দা মাখতে শুরু করেছে। আমি স্পষ্ট দেখলাম, মানে কোনো মানুষ দেখতে পেলাম না, কিন্তু ময়দার তালের উপর আঙুলের ছাপ দেখলাম। ময়দার তালটাকে কৌশলে ওঠানো নামানো করতে দেখলাম। আর কারোকে না করেই আমি ঘর থেকে ছুটে বেরোতে গেলাম, কিন্তু তৎক্ষণাৎ দরজাটা বাইরে থেকে কে যেন লক করে দিল। আর কোনো এক অলৌকিক উপায়ে সারা ঘরটা ভরে গেল একটা কালচে ধোঁয়ায়। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম সেখান থেকে বেরোনোর, কিন্তু পারছিলাম না। কেউ যেন আমার হাত শক্ত করে পেছন দিকে চেপে ধরে মেঝেতে আছড়ে ফেলে দিল, আর একটা খলখলে হাসিতে ফেটে পড়লো চারপাশ। তারপর যেমন করে হঠাৎ সবকিছু শুরু হয়েছিল ঠিক তেমনই শান্ত হয়ে গেল। দরজা আপনা আপনি খুলে যেতেই দৌড়ে বেরিয়ে পড়ি তোমাকে খুঁজতে। কিছুক্ষণ পরে দেখি তুমি এখানে মেঝেতে পড়ে আছো। জানেন, আমি ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়েছি।
চলো চলো রব্বিকে খুঁজে দেখি, সে এলে আমরা অনেকটা স্বস্তি পাবো। এলেনকে আমি ধরে তুললাম, দুজনের চুল ও পোশাক ঠিক করে নিচ্ছি, এমন সময় এক ধাক্কায় পাশের দরজাটা খুলে রব্বি এসে হাজির। তাকে দেখে দুজন একসঙ্গে আর্তনাদ করে তার দিকে তাকিয়ে রইলাম। হচ্ছেটা কি? উনুনে কি পুড়ছে? রান্নাঘরের জানলা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। আমি বাগান থেকে দেখেছি। ব্যাপার কি? এলেনও আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। বিরক্ত হয়ে রব্বি আমাদের দুজনকে ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। রান্নাঘর খুলতেই একটা মিষ্টি পোড়া গন্ধ ভেসে এসে আমাদের নাকে লাগলো। আমার পুডিং! চেঁচিয়ে উঠলো এলেন। দুজনেই ছুটে রান্নাঘরে এলাম। রব্বি ততক্ষণে সবগুলো জানলার কপাট খুলে দিল। আমরা তোয়ালে দিয়ে বাতাস করে ধোঁয়া বার করে দিতে লাগলাম। সহসা টেবিলটার দিকে তাকিয়ে আর্তনাদ করে এলেন আমাকে জড়িয়ে ধরল। মাখা ময়দাটা সুন্দর করে টেবিলের একপাশে সাজানো। বোঝা গেল একটু আগেই টেবিলটা কেউ যেন পরিষ্কার করে ময়দা মাখার পাত্রটাকে ধুয়ে মুছে রেখেছে। এলেনও আমি বিস্ফারিত চোখে চেয়ে রইলাম একে অপরের দিকে। রব্বি অবশ্য অবাক হওয়ার মতো কিছু দেখতে পেল না। সে জিজ্ঞেস করলো, উনুনে কি চাপানো আছে? যাই থাকুক, সেটা এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। দরজাটা খুলে এসে উনুনের ওপর থেকে ট্রে ভর্তি পুডিংগুলো নামিয়ে আনলো। ততক্ষণে সবকটাই পুড়ে গেছে। তুমি এখনো ইলেকট্রিক কুকার ব্যবহার করতে শেখোনি? রেগুলেটরে 65 ডিগ্রি দেখিয়ে সে হাসতে লাগলো। তাড়াতাড়ি রেগুলেটরের সুইচটা ঘুরিয়ে দিয়ে এলেন নিচু স্বরে বলল, আমি তো কুকার চালাইনি, নিশ্চয়ই ও চালিয়েছে। কে? জ্যানেট? রব্বি মুচকি হাসলো। জ্যানেটকে পুডিং বানাতে দেওয়া তোমার উচিত হয়নি। না, জ্যানেট নয়, ও তখন ছাদে ছিল। আমি বলছি যে ময়দা মাখতে বসেছিল তার কথা। বলেই এলেন আবার ডুকরে কেঁদে উঠল। রব্বি এলেনকে শান্ত করতে লাগলো। সেই ফাঁকে এলেন আমাকে যা যা বলেছিল আর আমি নিজে যা যা শুনেছি সবটা তাকে বললাম। সে কিন্তু ব্যাপারটাকে মোটেই হালকাভাবে নিল না। বলে উঠল, ব্যাপারটা ক্রমেই হাসি ঠাট্টার সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আমি জানতে চাই, এই সব রহস্যময় ঘটনার জন্য দায়ী কে? রব্বি আমার দিকে তাকালো। আমি বললাম, শোনো রব্বি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। একটু ঠাট্টা তামাশা আমি পছন্দ করি ঠিক, কিন্তু এরকমটা নয়। আমি তো বুঝতেই পারছি না এসব হচ্ছে কেন, আর আমি এখানে আসার পর থেকেই বা কেন হচ্ছে। আমি তো এখান থেকে চলে যেতে চাইছি, তোমরা যদি চাও। হতাশভাবে গান নেড়ে রব্বি বলল, না না, তুমি এখান থেকে চলে যাও সেটা আমি চাই না জ্যানেট। শুধু আগাগোড়া ব্যাপারটাই কিছু বুঝতে পারছি না আমি। কেবলই মনে হচ্ছে এসব কিছুর নেপথ্যে একজন অবশ্যই কেউ আছে, কিন্তু কে সে? আমি আমি তোমাকে দোষ দিচ্ছি না জ্যানেট। তুমিও যে কতখানি ভয় পেয়েছো তা তো আমি দেখেছি। অন্য সব রাতের মতোই সেদিন রাতেও এলেন আমার ঘরে এলো। আমার উপর ঝুঁকে পড়ে আলো নিভিয়ে দিয়ে আমার ঠান্ডা হাতটা ঢেকে দিল। যথারীতি সকালে এ বিষয়ে আমি কাউকে কোনো কথাই বললাম না, কিন্তু সেদিন এলিনকে একটু বেশি বিরক্ত দেখলাম। রব্বি বেরিয়ে যাবার পরই সে আমাকে জিজ্ঞেস করলো তাদের শোবার ঘরে আমি কেন গিয়েছিলাম। আমি নীরবে তার দিকে তাকালাম। অবশেষে বললাম, এই কথা রব্বি জানে? না, তাকে বলিনি। এ নিয়ে আমি তাকে আর বিরক্ত করতে চাই না। কিন্তু ব্যাপারটা কি? তুমি কি স্বপ্নের মধ্যে হাঁটছিলে, নাকি আমাকে কোনো রকম সাহায্য করতে পারোনি সেজন্য দুঃখিত? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। শুধু কাল রাতে তোমাদের ঘরে আমি যাইনি। আলবাদ গেছিলে, আমি স্পষ্ট দেখলাম তুমি আমার উপর ঝুঁকে আছো, তারপর বাতিটা নিভিয়ে দিলে। ঠিক যেমন এখানে আসার পর থেকে প্রতিটি রাতে তুমি আমার উপর ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দাও। তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দিন সকালে এই কথাটা আমি তোমাকে বলেছিলাম। তারপর থেকে প্রতিটা রাতেই এই ব্যাপারটা ঘটছে, হয়ে চলেছে। এসব কথা তোমাকে আর বলিনি, তার কারণ প্রথমত তুমি বা রব্বি কেউই আমার কথা বিশ্বাস করনি, আর দ্বিতীয়ত তুমি যখন এইসব শুনতে আরম্ভ করলে তখন তোমার ভয়কে আমি আর বাড়াতে চাইনি। কিন্তু এ কথা ঠিক যে কাল রাতে আমি তোমাদের ঘরে কোনো ক্রমেই যাইনি। এরপর দুজনে চুপচাপ ব্রেকফাস্টের বাসনপত্রগুলো ধুয়ে ফেললাম। এলেন যথারীতি রান্নায় মন দিল। আমি উপরে উঠে গেলাম। আমার ঘরটি পরিষ্কার করে খান কয়েক চিঠি লিখতে বসলাম।
প্রায় 1 ঘন্টা পর চিঠির খামটা আঠা দিয়ে এঁটে নিচে নেমে রান্নাঘরে গেলাম এলিনকে দেখতে। কিন্তু এ কি, এলিন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, ময়দা ডিম সব চারদিকে ছড়ানো। তাড়াতাড়ি একটা তোয়ালের জল ভিজিয়ে আমি ওর মুখ গলা মুছে দিলাম। ক্রমে তার জ্ঞান ফিরল, সে চোখের পাতা খুলল, আমাকে চিনতে পারলো না, বরং আরো জোরে কাঁপতে লাগলো আর ভয়ে আমাকে ঠেলে সরিয়ে আর্তনাদ করে উঠল। তারপর ক্ষীণ স্বরে রাব্বিকে ডাকতে লাগলো। তাকে শান্ত করতে তার গালে থাপ্পড় লাগালাম। শেষ পর্যন্ত কান্না থামিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে খুব দুর্বল গলায় বলতে লাগলো, রাব্বি, আমাকে শীঘ্রই বাড়ি নিয়ে চলো। কি হয়েছে এলিন, কি হয়েছে? আমাকে বাড়িতে নিয়ে চলো, দোহাই তোমার, আমি আর এখানে থাকতে চাই না। এর বেশি আর কিচ্ছু তার মুখ থেকে বের করা গেল না। তার ভেঙে পড়া দেহটাকে কোনো রকমে দেওয়ালে ঠেস দিয়ে বসিয়ে আমি রব্বির খোঁজে বেরিয়ে পড়লাম। অনেক খুঁজলাম, অনেক ডাকাডাকিও করলাম, কোথাও তার দেখা নেই। ওদিকে এলিনকে একা রেখে এসেছি, কি করব বুঝতে না পেরে বাগানের এক কোণে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ঘন ঝোপের আড়াল থেকে চাপা ফোঁপানির আওয়াজ কানে এলো। ভয় পেলাম, তবে মনে হলো ব্যাপারটা অলৌকিক কিছু নয়, মানুষের কণ্ঠস্বর। ঝোপের আড়ালে কে যেন একটা কাঁদছে। কান্নার শব্দ লক্ষ্য করে ছুটে গেলাম। ঝোপটার গোলকধারা পেরোতেই সবিস্ময়ে দেখলাম ভয়ার্ত শিশুর মতো কাঁদতে কাঁদতে রাব্বি অন্ধের মতো ঝোপটাকে হাতড়ে বেড়াচ্ছে। তার মুখটা লাল, চোখ দুটো ফুলে আছে। নাম ধরে ডাকতে সে আমার দিকে বিস্ফারিত চোখে তাকালো, তারপর হঠাৎ চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কি করি? কয়েক মিনিট ধরে রাব্বির জ্ঞান ফিরিয়ে আনতে চেষ্টা করলাম, কোনো ফল হলো না। তাকে বই নিয়ে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। অতএব দূরকে ফিরে গিয়ে গ্রামের ডাক্তারকে টেলিফোন করলাম। ডক্টর স্টাদার্ন এসে পৌঁছানোর আগেই গেমকিপার জিম কির সাহায্যে রাব্বিকে কোনো রকমে রান্নাঘরে নিয়ে এলাম। এলেনও তখনও সেই একইভাবে দেওয়ালের ঠেস দিয়ে বসে আছে। বারবার কাকুতি মিনতি করে বলছে ওকে প্লিজ যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। দুজনকেই প্রাথমিক চিকিৎসা করে বিছানায় শুইয়ে দেওয়া হলো। তারপর ডাক্তারবাবু আমার সঙ্গে কিছু কথা বলতে চাইলেন। বলুন তো মিস কারমাইকেল। ওকে মিস কারমাইকেল, ওদের কি হয়েছিল সে বিষয়ে কি আপনি কিছু জানতে পেরেছেন? না ডাক্তারবাবু, আপনি এসে যা দেখেছেন আমিও সেটাই দেখেছি। আপনার কি ধারণা? কিছুটা তো ধারণা করতে পারছি, আসলে যা ঘটছে সেটাই বলি, যদিও আমার ধারণা যে ঠিক তা বলতে পারি না। এরপর গত কয়েকদিনের ঘটনাটা পর পর ডাক্তারবাবুকে বলে গেলাম। শুনতে শুনতে ডাক্তারবাবু গালে হাত রেখে কোনো রকম গম্ভীর মুখে কি যেন ভাবলেন, তারপর বললেন, দেখুন, আপনি যে ধরনের কথা বলছেন তা আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না আমি জানি না, তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যাতে এনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। নিকটস্থ চার্চের ফাদার আমার সুপরিচিত, আমি ওনাকে একবার ইনফর্ম করে দিয়ে যাব। তিনি অবশ্যই কিছু না কিছু একটা ব্যবস্থা করতে পারবেন আপনাদের জন্য। যাই হোক, খুব জরুরি না হলে আমি ওনাদের হাসপাতালে পাঠাতে চাই না। এই অবস্থায় দীর্ঘ পথযাত্রায় অনেক ক্ষতি হতে পারে। নিকটস্থ হাসপাতাল সেই ইনভারনেসে, আপনি তো জানেনই, সেটা প্রায় 150 কিলোমিটারের বেশি, অনেকটা জার্নি হবে। আমি বরং গ্রাম থেকে একটি নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই এদের দেখাশোনা করবে, এবং কাল সকালের দিকে আমি আবার একবার এসে এদের চেক করে যাব, কেমন? সকালের দিকে এলিন একটু সুস্থ হয়ে উঠল, কিন্তু রাব্বির অবস্থার একটুকু উন্নতি হলো না। ঘুমের ঘোরটা কাটতেই সে ভয়ার্ত দৃষ্টিতে ডক্টর স্টাদন, নার্স ম্যাকফি ও আমাকে দেখতে লাগলো। তারপর হঠাৎই কম্বলের নিচে গুটিসুটি মেরে অবিরাম গর্জন করতে শুরু করলো। কখনো বা শিশুর মতো শুধু কেঁদেই চলল, আর দুর্বল হাতের ঘুষি পাকিয়ে সকলকে দূরে ঠেলে দিল। রাব্বিকে ভালো করে পরীক্ষা করে ডক্টর স্টাদন বললেন, এনাদের অবস্থা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, দুজনকেই হাসপাতালে পাঠাতে হবে। এখনই ফিরে গিয়ে আমি সব ব্যবস্থা করছি, আর
যতটা পারবো ওনাদের কাছ থেকে ব্যাপারটা জেনে নিতে চেষ্টা করব, একটু স্টেবল হলেই। ফাদার এলেই সবটা ওনাকে খুলে বলবেন, কেমন? আশা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান উনি করতে পারবেন। চলি। অদ্ভুত কথা তো মিসেস জেনেট কারমাইকেল, সত্যি অদ্ভুত এবং বিচিত্র বটে। এ দুর্গে তো কখনো এর আগে কোনো অলৌকিক ঘটনার কথা শোনা যায়নি। এই দুর্গ প্রায় 200 বছরের পুরনো, কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কিছু কখনো এখানে কেউ দেখেনি। ডক্টর স্ট্যাদন এবং মিস ম্যাকফি ওদেরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবার বেশ খানিকটা পর চার্চের ফাদার মিস্টার হোয়াইটল ডাক্তারের অনুরোধ মতো এখানে এসেছিলেন। আজ দুপুর থেকেই বৃষ্টি পড়ছে, আকাশে কালো মেঘের ঘন ঘটা, আর একটা ঝোড়ো বাতাস দুর্গের পরিবেশকে আরো রহস্যময় করে তুলছে। আমি আর ফাদার তখন বৈঠকখানায় বসে গত কয়েকদিনের ব্যাপার স্যাপার আলোচনা করছি। তবে আপনি নিশ্চয়ই শুনেছেন এখানকার অধিকাংশ কাজের লোকই স্থানীয় বাসিন্দা, আগাগোড়াই তাই ছিল। কাজেই কোনো ভৌতিক ব্যাপার থাকলে তারা এখানে চাকরি নিয়ে আসতে রাজি হতো না। কিন্তু ফাদার, এখানে যে অদ্ভুত কিছু আছে সে বিষয়ে আমি নিশ্চিত। তাহলে আপনি বলতে চান যে কিছু একটা, মানে একটা অলৌকিক কিছু দেখেই ওরা দুজনে আলাদা আলাদাভাবে ভয় পেয়েছেন, তাই তো? তাছাড়া অন্য কিছুই আমি আর ভাবতে পারছি না। আচ্ছা মিস কারমাইকেল, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি নিজে অলৌকিক জগতে বিশ্বাস করেন? এখানে আসার পর থেকে বিশ্বাস করি। মিস্টার ও মিসেস ম্যাককিনন কি এই বিষয়ে আপনার সঙ্গে একমত? গোড়ায় একমত ছিল না। আমায় বলছিল যে ওই দুর্গে তারা কখনোই সেরকম কিছু ফিল করেনি, অতএব এসবই আমার কল্পনা। প্রথম প্রথম আমার কথা শুনে খুব হাসতো, পরে যখন তারা নিজেরাও সমস্ত ঘটনা দেখতে লাগলো, শুনতে লাগলো, তখন ওরাও ধরে নিয়েছে যে এখানে কিছু একটা আছে। যদিও ওদের সাথে কাল কি হয়েছিল সেটা ওরা ভালো না হয়ে ওঠা পর্যন্ত কারোর পক্ষেই তো জানা সম্ভব নয়। বেশ খানিকটা ভেবে নিয়ে ফাদার বললেন, দেখুন মিস কারমাইকেল, প্রেততত্ত্ব নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি। ভূতের অস্তিত্বে আমি বিশ্বাস করি। যে যেখানে মারা যায় কোনো না কোনো সূত্রে তারা সেখানেই বাঁধা পড়ে, আর সেই বন্ধন থেকে মুক্তি লাভের আশায় ছটফট করে। কিন্তু ফাদার, তাহলে এতদিন তাদের এই দুর্গে কোথাও দেখা যায়নি কেন? আর কেনই বা আমি এখানে আসার পর থেকেই তাদের আনাগোনা শুরু হয়েছে? আমার ধারণা নতুন করে তাদের এই আবির্ভাবের কারণ হয়তো এই দুর্গের পরিবেশের এমন কোনো পরিবর্তন হয়েছে, এমন কিছু ঘটেছে যার খবর আমরা পাইনি। কিছু নেগেটিভ, কিছু ভয়ানক, যা তাদেরকে নতুন করে নিজেদের প্রকাশের শক্তি ফিরে পেতে সাহায্য করেছে। প্রচণ্ড শব্দে কোথাও বজ্রপাত হলো, বাইরে বৃষ্টির বেগটাও তার সাথে বেড়ে গেল মনে হয়। আমি প্রশ্ন করলাম, কিন্তু ইতিমধ্যে এমন কি ঘটেছে যার ফলে? আমাকে বাধা দিয়ে ফাদার বললেন, সেটা আমরা কেউই জানি না, তবে এখন আমি এখানে একটা প্রেয়ার করব, যেটা আপনাদেরকে জানতে সাহায্য করবে এখানে উপস্থিত সেই নেগেটিভ শক্তির উৎস সম্বন্ধে। খানিকটা সময় কেটে গেল। একটু আগেই গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে রাত 8টা বেজেছে। বৃষ্টিটা একটু ধরে এসেছে তখন, তবে বিদ্যুৎ সমানে চমকাচ্ছে। ফাদার হলঘরের মাঝে 7টি মোমবাতি জ্বালিয়ে তার মাঝে একটি ক্রস চিহ্ন এঁকিয়ে বাইবেলের মন্ত্রোচ্চারণ করে চলেছেন। ঘরে এখন আর কোনো আলো জ্বলছে না। ফাদার কিছু বুঝতে পারলেন? ফাদার এক মুহূর্ত চুপ করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, না, তবে আমি যেটুকু জানি, অনেক প্রেতাত্মা দীর্ঘদিন ধরে যেখানে আটকা পড়ে আছে, হঠাৎ সেখানে যদি নতুন করে কোনো প্রেত শক্তি আবির্ভূত হয়, তাহলে তারা আবার নতুন উৎসাহে, নতুন শক্তিতে নিজেদের মুক্তি লাভের জন্য তৎপর হয়ে ওঠে। হয়তো ঠক ঠক শব্দে দুর্গুর সদর দরজায় কি যেন কড়াঘাত শুরু করলো। আমরা একে অপরের মুখের দিকে চাইলাম। উঠে গিয়ে দরজা খুলতে যেতেই ফাদার ইশারায় আমায় বসতে বললেন। তারপর গলার ক্রসটা একবার মাথায় ঠেকিয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন সদর দরজায়। খুললেন দরজা। দেখলাম দরজার বাইরে একটা আবছায়া ছায়া মূর্তি দাঁড়িয়ে।
ফাদার লোকটির সঙ্গে দু চারটে কথা বলতেই লোকটি একখানি খাম তার হাতে ধরিয়ে বিদায় নিল। লোকটি চলে গেলে ফাদার খামটি খুলে ভিতরে থাকা চিঠিটার উপর চোখ বোলাতে লাগলো। আর মুহূর্তের মধ্যে তার চোখে মুখে ফুটে উঠল প্রচণ্ড বিস্ময় আর আতঙ্ক। কি হলো ফাদার? কি হয়েছে? এনিথিং রং? ফাদার কোনো উত্তর দিতে পারলেন না। দৌড়ে ফাদারের কাছে যেতেই তার আঙুলের ফাঁক দিয়ে চিঠিটা মেঝেতে পড়ল। চিঠিটা কুড়িয়ে নিয়ে আমি ঝটপট পড়তে শুরু করলাম। হাতের লেখাটা খুব পরিচিত মনে হলেও ঠিক ধরতে পারলাম না। প্রিয় এলেন ও রবি, জ্যানেট যে তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারেনি তার কারণ তোমাদের জানাতে দেরি হয়ে গেল বলে আমি অত্যন্ত দুঃখিত। ভীষণ অবাক হলাম। আমি পৌঁছাতে পারিনি মানে? হাতের লেখাটা চিনতে পারলাম এবার, এই তো আমার মায়ের হাতের লেখা। ফাদারের দিকে একবার তাকালাম, খেয়াল করলাম কাঁপা কাঁপা হাতে ফাদার তার ক্রসটা মাথায় ঠেকিয়ে আমারই দিকে চেয়ে রয়েছেন। আমি আবার পড়তে লাগলাম। সে তো তোমাদের আগেই জানিয়েছিল যে তোমাদের সঙ্গে ছুটি কাটাবার জন্য তোমাদের ওই দুর্গে যাচ্ছে, কিন্তু তোমরা তো জানো সন্ধ্যের সময় জ্যানেট ভালো করে দেখতে পায় না। আমি তাকে অনেকবার সাবধান করেছিলাম এ ব্যাপারে, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। অন্ধকারে পথ ভুল করে তার গাড়ি ইংল্যান্ডের প্রায় 50 মাইল উত্তরে একটা খাদে পড়ে গিয়েছিল। পরদিন গাড়ির চাকার দাগ অনুসরণ করে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে দুমড়ে মুচড়ে যাওয়া লাল গাড়িটা আর হতভাগ্য জ্যানেটের মৃতদেহ আবিষ্কার করে। জানি আরো আগেই চিঠিটা লেখা উচিত ছিল, কিন্তু আমি তা পারিনি। তোমরা যদি তার অন্য বন্ধুদের খবরটা জানিয়ে দাও তাহলে খুবই উপকৃত হব। আমার চাইতে তোমরাই তাদের বেশি পরিচিত, তাই তোমরাই তাদের জানিয়ে দিও। ভালোবাসা নিও। ইতি, জেন কারমাইকেল। ফাদার হোয়াইটলাও বিড়বিড় করে তখনও বলে চলেছেন, In the name of the Father, the Son, and the Holy Spirit. শুনছিলেন প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক মোরা গ্রিয়ারের কলমে দ্য গেটস ওয়্যার লকড। গল্প পাঠে এবং জ্যানেটের চরিত্রে খুশি বসু, অ্যালেনের চরিত্রে বর্ণিশা এবং রব্বির চরিত্রে ছিলেন শুভ, বিশিষ্ট প্রেত এবং ডাক্তারের চরিত্রে নীল, ফাদার হোয়াইটলয়ের চরিত্রে ছিলেন সৌরভ এবং জেন কারমাইকেলের চরিত্রে দিতিপ্রিয়া। আবহ সঙ্গীত পরিচালনায় শুভজিৎ এবং প্রচ্ছদটি এঁকেছেন রৌনক। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন।